যেতে দেওয়া হয়েছে। আমরা দেখছি এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে ভালোই আছে। তিনি লম্ফঝম্প করলেন আর ইউনূস সরে যেতে চাচ্ছেন, তার মানে ধরে নেওয়া যায় ওয়াকারুজ্জামানের লম্ফঝম্পে ডক্টর ইউনূস ভয় পেয়েছেন বা পরাজিত হয়েছেন। তিনি আর ওয়াকারুজ্জামানকে সরানোর সাহস পাচ্ছেন না, তাই ইউনূস চলে যাচ্ছেন। এরপর ইউনূস কোথায় গিয়ে দাঁড়ান আমরা জানি না, তবে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো কিন্তু একসাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটা হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে এবং এটা দিয়ে জেনারেল ওয়াকারের লম্ফঝম্প যিনি করলেন ওটা হঠাৎ করে এখন যেন মোটামুটি পদত্যাগের নাটক করে ডক্টর মোহাম্মদ ইউনূস সেনাপ্রধানকে চাপে ফেলে দিয়েছেন। সেনাপ্রধান চাপে ফেলেছেন, আবার অন্যদিকে স্বাভাবিক যে সমস্ত সাধারণ সেনা সদস্যরা রয়েছেন তারাও সেনাপ্রধানকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছেন, এমন মন্তব্য করেছেন ডক্টর তাজ হাশমি। তার জন্য আসলে বুঝতে পারবেন সেনাবাহিনীর ভিতরে থাকা অনেক সদস্য হয়তোবা সেনাপ্রধানকে চান না। চলুন আমরা তার সম্পূর্ণ আলোচনা শুনি। আলোচনা আজকের টাইটেল হচ্ছে ইউনূসের চাল ও জেনারেল ওয়াকারের ভাল, মানে লাভ দেওয়া, এবং আইএসপিআর ওয়াকারকে বিবস্ত্র করলো কেন। মানে ঘটনা যেটা ঘটলো, ডক্টর ইউনূস, যেটা নিয়ে কালকে আলোচনা করেছি আমি অলরেডি, যে বিবিসির মতে তথ্যানুযায়ী ডক্টর ইউনূস তার কিছু উপদেষ্টাদেরকে বলেছেন তোমরা সংযত না হলে আমি কিন্তু পদত্যাগ করব। এটা একটা বিরাট নিউজ হয়ে গেছে এবং এটা বলার আগেই জেনারেল ওয়াকারের বক্তব্য, আপত্তিকর বক্তৃতার উপর নির্ভর করে ভারতের মিডিয়াগুলো কিন্তু প্রচন্ড রকম অপপ্রচার করে যাচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে ওয়াকারের লেগে গেল বলে, যুদ্ধ লেগে গেল এবং ওয়াকার মার্শাল ল ডিক্লেয়ার করে ইউনূসকে অপসারণ করবে। আবার তার সঙ্গে সঙ্গে যখন এই খবরটা আসলো, বিবিসি দিল যে ডক্টর ইউনূস বলেছেন তিনি পদত্যাগ করবেন, ইস্তফা দিবেন। তিনি ঠিক আশানুরূপ সফলতা লাভ করতে পারেননি 9.5 মাসে প্রধান উপদেষ্টা হয়ে। তিনি অনেক সিদ্ধান্তহীনতায় ভুগছেন, ভুল ডিসিশন নিয়েছেন এবং নিতে যাচ্ছিলেন। যেমন আরাকানে একটা করিডোর দিয়ে দেবেন তিনি আরাকান আর্মির কাছে, উনি যেচে, এবং পরে জাতিসংঘের সেক্রেটারি জেনারেলকে ডেকে উনি কিন্তু প্রস্তাবটা দেন। সুতরাং যাতে আমেরিকা লাভবান হয়, ভারত লাভবান হয়, এই ধরনের একটা ব্যাপার ডক্টর ইউনূস ঘটালেন। তো ডক্টর ইউনূস গতকাল তার 9.5 মাসের অসফল প্রধান উপদেষ্টাগিরি থেকে ইস্তফা দিবেন বলে যে পরিকল্পনার কথা তার উপদেষ্টাদের জানালেন, সেটা কতটা আন্তরিক আর কতটা মেকি সেটা আমরা জানি না। উনি যদি অচিরেই টেলিভিশনে জাতির উদ্দেশ্যে বক্তৃতা দিয়ে তার পদত্যাগের ঘোষণা দেন, তাহলেই কেবল আমরা জানব যে তিনি তার ব্যর্থতার বোঝা বইতে চাইছেন না বা পারছেন না, বা তিনি আর কোনো কারণে পদত্যাগ করছেন। আর শীঘ্রই আমরা তার পদত্যাগের খবর যদি না শুনি, তাহলে আমরা ধরে নেব যে তার ইস্তফা দেওয়ার ইচ্ছার কথা, যেটা কিছু উপদেষ্টাদের বলেছিলেন, সেটা ছিল একটা সূক্ষ্ম চাল। তিনি তার জনপ্রিয়তা যাচাই করার জন্য এসব বলেছিলেন মাত্র, যেটা শেখ মুজিবুর রহমানও একসময় একাধিকবার বলেছেন যে তিনি ক্ষমতা ছেড়ে দেবেন, কিন্তু দেননি। ইউনূস সরকার হঠাৎ করে আবার প্রধান উপদেষ্টা ও অন্যান্য উপদেষ্টাদের চাকরির শর্তাবলী, নিয়মাবলী এবং এর উপরে ক্ষমতার উপরে একটা অধ্যাদেশ জারি করতে যাচ্ছে বলে বিবিসি খবর দিল। এটা বিবিসির বাংলাতে দেখলেই বুঝবেন। ইউনূস যে কি করতে যাচ্ছেন বোঝা মুশকিল। মানে 9.5 মাস পরে আবার নতুন করে অধ্যাদেশ জারি করা হচ্ছে, তার মানে উনি সরছেন না, রিজাইন করছেন না, তাই মনে হচ্ছে আপাতত। ওইদিকে একই দিনে হাসিনা নিয়োজিত সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশে কবে নির্বাচন হওয়া উচিত
ও আরো অনেক রাজনৈতিক কথাবার্তা বললেন সেনা অফিসারদের এক সমাবেশে। এর উপর আমি একটা ভিডিও করেছি। তিনি পরোক্ষভাবে ডক্টর ইউনূসকেও অনেক দোষারোপ করলেন, তার সমালোচনা করলেন। দেশের বেসামরিক ও সামরিক আইনে একজন সামরিক কর্মচারীর এ ধরনের কথা বলা সম্পূর্ণ বেআইনি। এটা একটা বড় শাস্তিযোগ্য অপরাধ। তার মিনিমাম পানিশমেন্ট হলো তাকে চাকরিচ্যুত করা। কিন্তু ডক্টর ইউনূস কিন্তু সেদিকে যাননি। তিনি এখন নিজেই ছেড়ে দে মাকে দে বাঁচি বলে চলে যেতে চাচ্ছেন। তবে এটা চালও হতে পারে। তবে ডক্টর ইউনূস চাল দিলেও মানে তার কতটা জনপ্রিয়তা দেখার জন্য এই কথা বলে থাকলেও যে আমি চলে যাব, কিন্তু ওয়াকারুজ্জামান কিন্তু সত্যি সত্যি একটা ফাল দিয়েছে, লাভ দিয়েছে। এই লম্ফঝম্প করে উনি কি লাভ করবেন সেটা আমাদের বোঝা মুশকিল। আপাত দৃষ্টিতে মনে হয় তিনি তো ভালোই আছেন। তিনি লম্ফঝম্প করলেন আর ইউনূস সরে যেতে চাচ্ছেন। তার মানে ধরে নেওয়া যায় ওয়াকারুজ্জামানের লম্ফঝম্পে ডক্টর ইউনূস ভয় পেয়েছেন বা পরাজিত হয়েছেন। তিনি আর ওয়াকারুজ্জামানকে সরানোর সাহস পাচ্ছেন না, তাই ইউনূস চলে যাচ্ছেন। এরপর ইউনূস কোথায় গিয়ে দাঁড়ান আমরা জানি না। তবে বাংলাদেশের সামরিক বাহিনীগুলো কিন্তু একসাথে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে একটা হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে, এবং এটা দিয়ে জেনারেল ওয়াকারের লম্ফঝম্প যিনি করলেন ওটা হঠাৎ করে এখন যেন কেমন উনি বিব্রত হয়ে গেছেন বলে আমি মনে করি। তার যথেষ্ট কারণ আছে, কেননা সামরিক বাহিনীর গুলোর যে আন্ত বিভাগীয় যে ইনফরমেশন পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট আছে, ISPR, ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস, তারা হঠাৎ করে হাসিনা পালিয়ে যাবার পর ওয়াকারুজ্জামান যে 626 জন হাসিনাপন্থী খুনিদের ও খুনিদের সহযোগী আওয়ামী নেতৃবৃন্দ, আমলা ও পুলিশ অফিসার ও সাধারণ কনস্টেবল, দারোগা, সাব ইন্সপেক্টর এদেরকে আশ্রয় দিয়েছিলেন বিভিন্ন ক্যান্টনমেন্টে। তাদেরকে আবার তিনিই বললেন তিনি ছেড়ে দিয়েছেন, তারা অনেকে চলে গিয়েছিল 500 জনের মতো, বাদ বাকিরা পরে চলে যায়, 2-4 জন পরে ধরা পড়ে। ওয়াকার এই চপেটাঘাত সহ্য করতে পারবেন তো? এটা কিন্তু চপেটাঘাত, মানে ISPR বলে দিচ্ছে কি করছে, এই যে 626 জনকে ওয়াকারুজ্জামান বলছেন মানবিক কারণে, কিন্তু সম্পূর্ণ বেআইনি ভাবে শেল্টার দিলেন। দেওয়ার পরে তার উচিত ছিল ডক্টর ইউনূস যখন 8 তারিখে শপথ গ্রহণ করলেন তার কাছে ওই লিস্টটা পৌঁছে দেয়া, যে দেখেন স্যালুট করে বলা উচিত ছিল, স্যার এই যে 626 জনের নাম, এদেরকে আমি শেল্টার দিয়ে রেখেছি, এদের অনেকের বিরুদ্ধে অভিযোগ আছে, এই লিস্টটা আপনাকে দিলেন, আপনি কি করার যেটা করণীয় সেটা করবেন। সেটা না করে চতুর ওয়াকারুজ্জামান ওই আওয়ামী লীগার গুলোকে দেশ ছেড়ে পালিয়ে যেতে দিল। এটা আপনারা সবাই জানেন। এখন ISPR যখন যেটাকে বলে ভান্ডা ফোড় দিয়া, মানে রাস্তায় তার প্যান্ডোরার বাক্স খুলে ফেলল সবার সামনে, বাক্সের ভিতরে কি আছে, 626 জনের নাম, যাদেরকে ওয়াকারুজ্জামান শেল্টার দিয়েছিলেন, পরে আবার তাদেরকে পালিয়ে যাবার সুযোগ করে দেন। এটাকে আমি বলছি ওয়াকারের গালে একটা চপেটাঘাত, কোষে চড় মারা ISPR এর, মানে 3 বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যারা জুনিয়র অফিসার, লেফটেন্যান্ট কর্নেল অ্যান্ড বিলো, তারা এবং সাধারণ সৈনিকেরা মিলে, তারাই মূলত মিলে এই ISPR এর মাধ্যমে ওয়াকারুজ্জামানের গালে থাপ্পড় মারলেন। এর আগে আমরা জানি খালেদ মোশাররফের বিরুদ্ধেও সেনাবাহিনী খেপে যায়, জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে খেপে যায়, এবং তাদের পরিণতি ভালো হয়নি। এটা এখন জলবৎ তরলং যে সামরিক বাহিনীর বেসামরিক দেশপ্রিয় অফিসার ও সৈনিকেরা আওয়ামী ও ভারতপন্থী ওয়াকারকে আর সেনাপতি রাখতে চাইছেন না। এটা কিন্তু একটা সিগন্যাল। এরপরে ওয়াকারের ভাগ্যে কি হয়, তিনি চলেই যাবেন নাকি থেকে যাবেন, নাকি ইউনূস চলে যাবেন ওয়াকার থেকে যাবেন। যেটা শোনা যাচ্ছে যে ওয়াকার ওই যে ইউনূসের
প্রপোজ যে করিডোর, মানে আরাকানে যে করিডোর ইউনুস দিতে চেয়েছিলেন আমেরিকানদের সাহায্য করার জন্য, আমেরিকানরা যাতে আরাকান দখল করে নেয়, ডক্টর খলিলুর রহমান, ডক্টর ইউনুস এরা মিলে যে পরিকল্পনা বা ষড়যন্ত্র করেছিলেন, সেটা বিরোধিতা করেছেন ডক্টর জেনারেল ওয়াকারুজ্জামান। প্রকাশ্যেই বলছেন কোনোভাবেই ট্রানজিট দেয়া যাবে না। এর ফলে একটা গুঞ্জন শোনা যাচ্ছে বাতাসে যে চীনের সরকার ওয়াকারের প্রতি একটু নরম হয়েছে, যে ওয়াকার তো অ্যাটলিস্ট ডক্টর ইউনুসের এই মার্কিনপন্থী করিডোর দেওয়ার ব্যাপারটাকে বিরোধিতা করছে প্রকাশ্যে। এটা কি ওয়াকারের সঙ্গে চীনের সরকারের একটা ডিল হচ্ছে কিনা বলা মুশকিল। বিএনপির মাধ্যমে, বিএনপিও কিন্তু এখন চীনের সঙ্গে এই ট্রানজিট নিয়ে একটা সম্পর্ক ভালো করছে। ডক্টর ইউনুস কিন্তু এখন একটু বেকায়দায় পড়ে গেছেন, কাদার ভিতরে পড়ে গেছেন। এমনটাই হয়েছে অবস্থা যে উনার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ সাহেব সেদিন এক প্রেস কনফারেন্স করছেন। প্রেস কনফারেন্সে এসেই উনি সাংবাদিকদের বলছেন প্রথমেই, আমাকে এই নিয়ে করিডোর নিয়ে কোনো প্রশ্ন করবেন না। তৌহিদ সাহেব বিচক্ষণ কূটনীতিক, তিনি জানেন এই করিডোর করলে চীনকে খেপানো হবে, বাংলাদেশের উপর মিয়ানমার এবং চীনের রোষ বৃদ্ধি পাবে, এবং মির্জা ফখরুল যেটা খুব সঠিক বলেছেন, বাংলাদেশ আরেকটা গাজায় পরিণত হবে, যুদ্ধক্ষেত্রে পরিণত হবে। মিয়ানমার এবং চীন মার দেবে বাংলাদেশকে। সেটার পরিকল্পনা হচ্ছে ডক্টর ইউনুসের করিডোর দেয়ার। এই অবাস্তব, অলৌকিক, মানে একটা ফালতু প্রপোজাল ডক্টর ইউনুসের মাথায় কি করে আসলো মার্কিনীদের খুশি করার জন্য আমি বুঝে পাই না। তবে ওটা আবার ওয়াকার ওটা বিরোধিতা করাতে এখন চীনের পকেটে ঢুকে যায় কিনা ওয়াকার বলা মুশকিল। আমরা যে তথ্যটা আমি শেয়ার করতে চাই, বিভিন্ন পত্রিকাতে যে লিস্টটি বেরিয়েছে 626 জনের, এই 626 জনের নাম আমি পড়তে যাচ্ছি না। আমি তাদের প্রধান কিছু লোকজন কাদের কাদের আশ্রয় দেওয়া হয়েছিল। আশ্রয় দেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন 24 জন রাজনৈতিক ব্যক্তিত্ব, 5 জন বিচারক, 19 জন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা, 515 জন পুলিশ কর্মকর্তা ও সদস্য, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সহ বিবিধ 12 জন ও 51 জন পরিজন, স্ত্রী ও শিশু। সর্বমোট 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় প্রদান করা হয়েছে, মানবিক কারণে বলা হচ্ছে। এর আগে কিন্তু মানবিক কারণে হলে কোন কারণে তাদের ছেড়ে দেয়া হলো, যাদের উপর অভিযোগ রয়েছে, যারা পালিয়ে ক্যান্টনমেন্টে গেল, সাধারণ পুলিশ কনস্টেবল, হাবিলদার, সাব ইন্সপেক্টর, কি জন্য? তারা জানে তারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে মানুষ খুন করেছে, তারা অপরাধী, এটা জেনেই তো তারা ক্যান্টনমেন্টে পালালো। যাদের সেই রকম কোনো রেকর্ড নেই, ভয় নেই, তারা তো পালায়নি। মানে সারা বাংলাদেশে কি মোট মাত্র 626 জন লোক ছিল, 500 জন মাত্র পুলিশ, বাংলাদেশের কয়েক লক্ষ পুলিশ, তার মধ্যে 500-র বেশি পালিয়ে গেল কেন? কেননা তারা প্রত্যক্ষভাবে মানুষ খুন করেছে। এটা জানা সত্ত্বেও ওয়াকার তাদের নিরাপদে চলে যেতে দিলেন। এই অপরাধের জন্যই তো ওয়াকারের কোর্ট মার্শাল হওয়া উচিত, জেল, ফাঁসি, অনেক কিছুই হওয়া উচিত। হয়নি। ইউনুস সাহেব সাহস পাননি। সাহস না পেয়ে এখন উনি বলছেন আমি কিন্তু চলে যাব, তোমরা যদি ঠিকঠাক মতো কাজ না করো, সংযত ব্যবহার না করো, আমি কিন্তু আর খেলবো না, আমি চলে যাব তোমাদের সঙ্গে। আড়ি দিয়ে উনি চলে যেতে চাচ্ছেন, কিন্তু যেখানে কাজ করার কথা সেখানে উনি কিছুই করতে পারেননি। যাই হোক, এর আগে গত 18 আগস্ট আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছিল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়। এই সময় প্রাণনাশের আশঙ্কায় কতিপয় ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন নাগরিক সেনানিবাসে আশ্রয় প্রার্থনা করেন। 18 আগস্ট আমরা দেখছি আইএসপিআর
জেনারেল ওয়াকারুজ্জামান যেটা বলছেন সেটার সুরে তাল মিলিয়ে একই কথা বলছেন, যে যাদের জীবনের নিরাপত্তা ছিল না তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছিল। হঠাৎ এমন কি হলো 22শে মে ওই লিস্টটিটা ওরা ছাপিয়ে দিল, যেটা জেনারেল ওয়াকারুজ্জামান চেপে রেখেছিলেন। হ্যাঁ, কারণ কি? এই প্রেক্ষাপট বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ, জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে 626 জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেওয়া হয়। এটা আইএসপির আগের কথা। পরিস্থিতি উন্নতি হওয়ায় 615 জন নিজ উদ্যোগে সেনা নিবাস ত্যাগ করেন। কিন্তু এর ভিতরে যে নামগুলো দেখা যাচ্ছে তাদের অনেকেই কয়েকজন পুলিশের হাতে গেছে। সাবেক আইসিটি মন্ত্রী, তৎকালীন ডিএমপি নাম হচ্ছে যেমন জোনায়েদ আহমদ পলক, মন্ত্রী ছিলেন আইসিটির। হাবিবুর রহমান, তৎকালীন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পাকা খুনি। এমপি পালালো কেন? নিশ্চয়ই গন্ডগোল আছে, মারামারির সঙ্গে সম্পৃক্ত ছিল। শিরিন শারমিন চৌধুরী, সাবেক স্পিকার, স্পিকার কেন পালাবে? সে তো বলতে পারে আমি পার্লামেন্টের স্পিকার, তারও ক্লিন স্লেট নাই। তানভীর হাসান সৈকত, তৎকালীন জেনারেল সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট ছাত্রলীগ। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তৎকালীন আইজিপি, পুলিশের প্রধান। হারুনার রশিদ, তৎকালীন ডিজি র্যাব প্রধান। নাজমা আখতার, তৎকালীন এমপি। খন্দকার লুৎফুল কবির, তৎকালীন অতিরিক্ত আইজিপি। আমেনা বেগম, তৎকালীন ডিআইজি। শামসুল হক টুকু, সাবেক ডেপুটি স্পিকার। এদের যে রোল ছিল তাতে তারা বুঝতে পারছে যে তারা অনেক পাপ করেছে, অন্যায় করেছে, যে কোনো সময় তাদের ধরে ফেলা হতে পারে। ছোট মনির, তৎকালীন এমপি। আমিনুল, তৎকালীন ডিআইজি। প্রলয় কুমার জোয়ারদার, তৎকালীন অতিরিক্ত ডিআইজি। ইকবালুর রহিম, তৎকালীন এমপি। মনিরুল ইসলাম, অতিরিক্ত আইজিপি ডিবি বিভাগের। এই লোকগুলো, ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি কেন পালায়? কারণ তার তত্ত্বাবধানে যে বিচারগুলো হয়েছে, বিচারের নামে প্রহসন, মানে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এই প্রধান বিচারপতিও জানে সে একজন দোষী ব্যক্তি। কিন্তু এদের অনেকেই কিন্তু নিরাপদে পালিয়ে চলে গেল, কিছু হলো টলো না। তবে ওয়াকারুজ্জামান কিন্তু এদের বাঁচানোর জন্যই এই বেআইনি কাজগুলো করেছিল। অনেকগুলো অতিরিক্ত জেলা জজ, বগুড়া, মিজানুর রহমান, আলামিন ইত্যাদি, ডিভিশনাল কমিশনার, তারপরে চিটাগং মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম, এই ধরনের বহু লোক। আর বাদ বাকি সব কনস্টেবল, হাবিলদার, ওসি, নিম্ন পর্যায়ের এসআই, এই পর্যায়ের পুলিশ। তার মানে যে পুলিশগুলো মানুষ হত্যায় সক্রিয় ভূমিকা পালন করেছিল তারাই জানের ভয়ে ওয়াকারুজ্জামানের বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেল। ওয়াকারুজ্জামানের উচিত ছিল নিশ্চয়ই এই লিস্টটিটা ডক্টর ইউনূসকে দেয়নি, এই 9.5 মাসও দেয়নি, এইটা আইএসপিআর দিল। এটা কি কাকতালীয় ঘটনা যে ওয়াকারুজ্জামান বক্তৃতা দিল, লম্ফঝম্প করলো, আর তারপরের দিনই এটা আইএসপিআর ছাপিয়ে দিচ্ছে? ওয়াকারুজ্জামানের অনুমতি নিয়েছে? নিশ্চয়ই না। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সেনাবাহিনীও দ্বিধা বিভক্ত, বাংলাদেশও দ্বিধা বিভক্ত। সেনাবাহিনীর দ্বিধাটাকে আমি সমর্থন করি যে দেশপ্রিয় সেনাবাহিনীর জুনিয়র অফিসার এবং সৈনিকেরা ওয়াকারুজ্জামান সহ খুনি জেনারেলদের এরপরে দায়ী সাব্যস্ত করে আরো প্রমাণ আনবে এবং তাদের বিরুদ্ধে তারাই সোচ্চার হয়ে একটা কোর্ট মার্শালের ব্যবস্থা করবে বলে আমি আশাবাদী। আর ডক্টর ইউনূস যে চালবাজিটা করলেন, খেলাটা এখন বক্তৃতা উনি দেবেন কিনা জানি না, তবে উনি ইনডিসপেন্সিবল না। ইতিমধ্যে আমরা কতগুলো নাম শুনে ফেলেছি যাদেরকে প্রধানের উপদেষ্টা করা হতে পারে। আমিও একটা নাম দিয়েছি, বর্তমানের প্রধান বিচারপতি রিফাত আহমদ, ডক্টর রিফাত আহমদের কথা। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়। তবে ডক্টর ইউনূস এবং ওয়াকারুজ্জামান দুজনের একজনই পরিষ্কার খেলা খেলছেন না, তারা একটু পানিটা ঘোলাটে করেছেন এবং দুজনই ক্ষমতার জন্য। এবং প্রথমজন ডক্টর ইউনূস তার অপারগতা যে কত বড় হতে পারে সেটা প্রমাণ করে দিয়েছেন। তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না,
এবং যে সিদ্ধান্তগুলো নিতে চান এটা দেশের স্বার্থের পরিপন্থী, যেমন আরাকান করিডোর দেয়া। যাই হোক, এগুলো বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজ। আপনারা এটা প্রচার করবেন এবং এই পয়েন্টগুলো যেন সবার কাছে পৌঁছায় যে ওয়াকারুজ্জামান কোনো ধোয়া তুলসী পাতা নয়, তার ভেতরে ক্রাইম করার ইনস্টিংক্ট ছিল। এবং তিনি যে 3রা অগাস্ট বলছেন যে আর গোলাগুলি করা হবে না, সেটা কোনো তার মহানুভবত না বা প্রাণের ভয়ে তিনি, জুনিয়র অফিসাররা এবং সৈনিকেরা বিদ্রোহ করত, তাকে হয়তো মেরেও ফেলতে পারত, সেই জন্য বলছেন সেনাবাহিনী আর গুলি করবে না। এটা অনেকে বলছেন ওয়াকারুজ্জামান বহু লোকের জীবন বাঁচিয়েছে, কিন্তু মিথ্যাচার করাতেই প্রমাণ হয়ে গেল যে সেও দায়ী। সে বলেছে সেনাবাহিনী কোনো মানুষ হত্যা করেনি, মাত্র 5 জনকে আহত করেছিল। আর সে এই যে খুনি জেনারেলদের যে এখনো চাকরিতে বহাল রেখে তাদেরকে শেল্টার দিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্টে, সেই জন্য কিন্তু ওয়াকারুজ্জামানের বিচার হওয়া উচিত এবং ডক্টর ইউনূসের মান সম্মান নিয়ে ক্ষমতা ছেড়ে চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। শীঘ্রম শুভম শুভম, যত তাড়াতাড়ি কাজটা হয়। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে স্পষ্ট বুঝতে পেরেছেন যে আসলে সেনাবাহিনীর ভিতরে থাকা অনেকেই সেনাপ্রধানকে চান না, আর এটাই স্বাভাবিক। কারণ বিগত হাসিনা সরকার যদিও বাংলাদেশের সরকার ছিল, কিন্তু তিনি বাংলাদেশের মানুষকে শোষণ করেছেন শাসনের নামে। তাকে দেশের মানুষ না চাইলেও তিনি প্রধানমন্ত্রী ছিলেন। হয়তোবা তিনি এটাই বলার চেষ্টা করেছেন সেনা সদস্যরা না চাইলেও সেনাপ্রধান তাদেরকে শাসন করছেন। আর হাসিনাপন্থী সেনাপ্রধান কখনো তো দেশপ্রেমিক হতে পারে না। বিগত 16 বছরে যত মন্ত্রী এমপি হয়েছে, যত প্রশাসনে বড় বড় নিয়োগ হয়েছে, কেউ কি দেশপ্রেমিক ছিল? তাহলে কিভাবে জেনারেল ওয়াকারুজ্জামান দেশপ্রেমিক হবেন? বোঝা যায় হাসিনার নিয়োগকৃত যারাই আছে প্রত্যেকেই মোটামুটি হাসিনার সাথে জড়িত, তারা হাসিনার গোলাম, তাদেরকেই বড় বড় পদে নিয়ে যাওয়া হতো। এখন এখানে তিনি স্পষ্ট করেছেন সেনা সদস্যের অনেকেই তাকে চান না বা তাকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন আইএসপিআর এর মাধ্যমে। তো এটা যদি আসলে বাস্তবতা হয়, তাহলে সেনা সদস্যের ভিতরে যদি একটা বাঘ হয়ে যায়, তারা যদি সেটা ডক্টর ইউনূসকে বলে, তাহলেই তো সেনাপ্রধানের পতন হয়ে যায় বা তিনি পদত্যাগ করেন। তো সবকিছু মিলিয়ে আসে এটা হলেও দেশের জন্য ক্ষতি হয়। কিন্তু আমি মনে করি সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি সভাপতির চুক্তির নৈতিকতার দিক থেকে তাদের আসলে পদত্যাগ করা উচিত। আমি জানি না তারা কেন পদত্যাগ করছে না। তারা হয়তোবা একটা কারণে পদত্যাগ করছে না, যার পদত্যাগ করার পর আমাদেরকে গ্রেফতার করতে পারে, আর এটাই স্বাভাবিক। কারণ তারা জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে যেভাবে গুলি করেছে সেনাবাহিনী, আপনারা ইতিমধ্যেই হয়তোবা নেত্রী নিউজের একটি ভিডিও দেখেছেন যেখানে তারা উল্লেখ করেছে সেনাবাহিনী কিভাবে গুলি করেছে। তো এগুলোর কারণে তো অবশ্যই সেনাপ্রধানকে দায়ী করা হবে এবং রাষ্ট্রপতি সেখানে বাধা না দেওয়ার কারণে অবশ্যই তাকে দায়ী করা হবে। এই ভয়ে হয়তোবা তারা নিজে থেকে পদত্যাগ করতে চাচ্ছে না এবং তারা চাচ্ছে একটা রাজনৈতিক সরকার আসলে সেটার মাধ্যমে তাদের সাথে একটা নেগোসিয়েশন করে বাংলাদেশে থাকার জন্য। কিন্তু এটাকে আসলে সম্ভব হবে? দেশের মানুষকে মেনে নেবে? দর্শক, আলোচনাগুলো শুনেছেন, শুনে আপনার ব্যক্তিগত মতামত এবং কমেন্ট করবেন।